শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শম্পা। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প বিনার অসুখ। বিনার বয়স ২১। সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়তো। বিনার মামা ইদ্রিস সাহেব একদিন হঠাৎ বললেন, বিনা, তোর কলেজে যাবার কোনো দরকার নেই, বাসায় থেকেই পড়াশোনা কর। পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। কলেজে আজকাল কি পড়াশোনা হয় সে তো জানাই আছে। যাওয়া না যাওয়া একই কথা। বিনা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বললেন, জি আচ্ছা। মামার কথার উপর কথা বলার সাহস বিনার নেই। তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেয়। গত বছর একটা গলার চেইনও বানিয়ে দিয়েছে। তাছাড়া তার বিয়ের কথাও চলছে। বিয়ে যদি ঠিকঠাক হয় সেই খরচও কিন্তু মামাকেই দিতে হবে। বিনার বাবা প্যারালাইসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছে। তার পক্ষে কিন্তু একটা টাকাও দেওয়া সম্ভব না। তিনি সবার থেকে টাকা নেন কিন্তু কাউকে কিচ্ছু দেন না। ইদ্রিস সাহেব বললেন, বিনা, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে। আর শোন, কলেজে যাওয়া না যাওয়া এসব নিয়ে মন টন খারাপ করিস না। মন খারাপের কিন্তু কিচ্ছু নেই। জি মামা, আচ্ছা। বিনা শরবত আনতে চলে গেল। তার মনটা এখন অসম্ভব খারাপ। কলেজ বন্ধ করে দেবার কোনো কারণ সে বুঝতে পারছে না। আবার জিজ্ঞেস করারও সাহস নেই। দিনের পর দিন ঘরে বসে থেকে কীই বা করবে সে। শরবত বানাতে বানাতে তার মনে হলো হয়তোবা তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। গফরগাঁয়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে। হয়তো ওরা বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না। বিয়ে ঠিকঠাক হলে ছেলেপক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয়। গফরগাঁয়ের ওই ছেলেটাকে বিনার একেবারেই পছন্দ হয়নি। কেমন যেন পশু পশু চেহারা। সোফায় বসেছিল, দুই হাঁটুতে দুই হাত রেখে। মুখ একটু হা হয়েছিল। সেই হা করা মুখের ভেতর থেকে কালো কুচকুচে জিহ্বা। বিনার দিকে এক পলক তাকাতেই বিনার বুক কেমন ধকধক করে উঠল। মনে হলো একটা পশু জিভ বের করে বসে আছে। তার নাকে কেমন একটা ঝাঝালো গন্ধ আসতে লাগলো। গন্ধ ওই লোকটার থেকেই আসছিল। টক দুধ আর পোড়া কাঠের গন্ধ একত্রে মিশালে যেরকম গন্ধ হয়, সেরকম একটা গন্ধ। গা কেমন তার ঝিমঝিম করে উঠল। লোকটা তাকে কোনো প্রশ্ন করলো না, শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল। বিনার একবার মনে হলো লোকটার চোখে হয়তো পাতা নেই। সাপের যেমন চোখের পাতা থাকে না, সেরকম। লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন, তারা অনবরত কথা বলতে লাগলো। বিনাকে একজন তো আন্টি বলল। চুল দাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আন্টি ডাকে, তখন ভয়ঙ্কর রাগ লাগে। কোনো কথারই জবাব দিতে ইচ্ছে করে না। মিনা অবশ্য সব প্রশ্নের জবাব দিল, কারণ তার মামা তার পাশেই বসে আছে। মামা বসেছে সোফার ডান দিকে আর সে বাঁ দিকে। প্রশ্নের জবাব না দেওয়ার কোনো উপায় নেই। তারপর আন্টি, রবি ঠাকুর কত সনে নোবেল পুরস্কার পান জানা আছে? জি না, ১৯১৩। অবশ্য উনি ১৯১৩-তে না পেয়ে ১৯৩১ পেলেও তেমন কিছু যেত আসতো না। তবুও তারিখটা জানা দরকার। এটা একটা জেনারেল নলেজ। মেয়েরা শুধু রান্না বান্না করবে সে তো না, তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও জানতে হবে। কি বলেন আন্টি? জি। আন্টি, আপনি খবরের কাগজ পড়েন? না। এটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ। কোনো মেয়ে খবরের কাগজ পড়ে না। আপনি কেন খবরের কাগজ পড়েন না? না পড়ার কারণটাই কি আমাদের একটু বলুন তো আন্টি। বিনা কিছু বলল না। পাশে তার মামাই বসে আছে, এই ভয়েই বলল না। কারণ তার মামা খবরের কাগজেই রাখে না বলেই সে খবরের কাগজ পড়েও না। এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না। মামা রাগ করবেন। ইদ্রিস সাহেব বললেন, বিনা মা, এনাদের চা মিষ্টি দাও। ৪-৫ জাতের মিষ্টি টেবিলে সাজানো। বিনা প্লেটে প্লেটে উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল। লোকটাকে যখন দিতে গেল তখন লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করলো। খাবার মতো বিশাল হাত বাড়িয়ে সে মিষ্টির থালা নিল। বিনার গায়ে সত্যি সত্যি এবার কাটা দিয়ে উঠল। সে মনে মনে বলল, আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে, আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। লোকটা বিনাকে পছন্দ করলো কি করলো না, কিছুই বোঝা গেল না। ইদ্রিস সাহেব এ প্রসঙ্গে বাসার কারোর সঙ্গে কোনো আলাপ করলেন না। ইদ্রিস সাহেবের এই হলো স্বভাব। বাসার কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলবেন না। নিজে যা ভালো মনে করবেন তাই করবেন। এই যে তিনি আজ বিনার কলেজে যাওয়া বন্ধ করলেন, এর কারণ তিনি কাউকে বলবেন না। ইদ্রিস সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা। নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ফল এটাই যে সময় নষ্ট।
সময় নষ্ট করার কি দরকার? ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবাই মেয়ে। সব মিলিয়ে ৭ জন মেয়ে। ইদ্রিস সাহেবের স্ত্রী, ৪ কন্যা, তার এক ছোট বোন আর এবং কাজের মেয়ে। আর তার বাসায় ২ টো বিড়াল থাকে। এই বিড়াল দুটোও মেয়ে। সঙ্গত কারণে ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মনমরা হয়ে থাকেন। চারদিকে মেয়ে জাতি নিয়ে তার বসবাস করতে ভালো লাগে না। তিনি তার ব্যবসা, তার পরিকল্পনা কাউকে কিচ্ছুটি বলে না। দিন ১৫ পিনার খুব ভয়ে ভয়ে কাটলো। সে জানে হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে। তার চেহারা এমন কিছু খারাপ না, পছন্দ করতেও পারে। রং মোটামুটি ফর্সা, চোখ দুটো মায়া মায়া, লম্বা হালকা পাতলা শরীর। সাজলে তাকে ভালোই লাগে। পছন্দ করে ফেললে আশ্চর্য হবার কিছুই নেই। বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করলো, মামি, মামা কি কিছু বলেছে? বিনার মামি হাসিনা পৃথিবীর সরলতম মহিলা। অতি সহজ কথাও তিনি বুঝেন না। একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করলেই সে এমনভাবে তাকান যেন মনে হয় অথই জলে পড়েছে। বিনার সহজ প্রশ্নের উত্তরে তিনি বললেন, কিসের কথা রে? ওই যে শুক্রবার যে আসলো। কে আসলো শুক্রবার? ওই যে ৩ জন লোক আসলো না? ৩ জন লোক? সে আবার কখন আসলো? বিয়ের আলাপ নিয়ে আসলো না? ও আচ্ছা, আচ্ছা, মনে পড়েছে। না, কিছুই বলে নাই। তোর মামা কি কখনো কিছু বলে? হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। তোর মামা আগেভাগে কিছু বলবে? কোনোদিনও না। মাসখানেক কেটে যাওয়ার পরও বিনার ভয় কাটল না। মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবেন, বিনা, তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম। শ্রাবণ মাসের বার মঙ্গলবার। তুই তোর বাবাকে চিঠি লিখে দে। বিনা আতঙ্কে আতঙ্কে এই ভয়াবহ কিছু দুঃস্বপ্নও দেখল। এই দুঃস্বপ্নগুলোর প্রতিটিতে তার বিয়ে হয় সুন্দর ছেলের সঙ্গে। বাসর ঘরে সে আর ছেলেটা থাকে, আর সবাই চলে যায়। লজ্জায় সে মাথা নিচু করে থাকে। তখন তার স্বামী আদুরে গলায় বলে, লজ্জায় দেখে মরে যাচ্ছ? এই, তাকাও না আমার দিকে, তাকাও। সে তাকায়। তাকাতেই তার গায়ের রক্ত হিম হয়ে যায়। মানুষ কোথায়, একটা কুকুরের মতো পশু ধাবা হয়ে বসে আছে। হাঁ করে মুখের ভিতরে কুচকুচে কালো একটা জিহ্বা। জিহ্বার মাঝে মাঝে মুখ থেকে বের হয়ে আসছে। পশুটার মুখ ছুচালো। তার গা থেকে টক দই আর পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে। স্বপ্নে মানুষ গন্ধ পায় না, কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধও পেত। তীব্র কটু গন্ধে একসময় তার ঘুম ভেঙে যেত। প্রায় ১.৫ মাস পর এরকম আতঙ্কে কাটলো। তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল। কারণ ইদ্রিস সাহেব এক ছুটির দিনে দুপুরে ভাত খেতে খেতে বললেন, বিয়েটা ভেঙে দিলাম। হাসিনা বললেন, কার বিয়ে ভেঙে দিলে? বিনার, ওই যে ৩ জন এসেছিল শুক্রবার। খুব চাপাচাপি করছিল, মেয়ে নাকি তাদের খুব পছন্দ হয়েছে। ওদের বাড়ির অবস্থাও ভালো। গফরগাঁয়ে কাপড়ের ব্যবসা আছে। গ্রামের বাড়িতে ধান ভাঙার কল দিয়েছে। বড় বড় আত্মীয় স্বজন। তাহলে বিয়েটা ভেঙে দিলে কেন? ছেলের গায়ে বিশ্রী গন্ধ। ঘোড়া রাস্তা বলে গেলে যেমন গন্ধ পাওয়া যায় সেই রকম গন্ধ। যেই কয়বার এই ছেলে আমার কাছে এসেছে এরকম গন্ধ পেয়েছি। কি দরকার? হাসিনা দুঃখিত মুখ নিয়ে বলল, আহা, গন্ধের জন্য বিয়েটা বাতিল করে দিলে? ভালো মতো সাবান দিয়ে গোসল করালেই তো গন্ধ চলে যায়। ইদ্রিস সাহেব এবার কড়া গলায় বললেন, যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। তুমি কি রোজ রোজ গোসল করিয়ে আসবে নাকি? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, সবকিছুর মধ্যে কথা বলবে না। আহা, রাগ করছো কেন? রাগ করার মতো কি বললাম? চুপ। আর একটা কথাও বলবে না। ইদ্রিস সাহেবের দুর্ব্যবহারে হাসিনা কাঁদতে বসলেন। তবে বিনার এবার আনন্দের সীমা থাকে না। যাক, শেষ পর্যন্ত লোকটির সঙ্গে তাহলে বিয়ে হচ্ছে না। মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায়। মামা কথা না বললেও মানুষ হিসেবে খারাপ না। কে জানে, এই যে তাকে কলেজে যেতে নিষেধ করেছে এরও কোনো একটা ভালো দিক আছে নিশ্চয়ই। মামা যদি শুধু কারণটা বলতো, কিন্তু মামা বলবে না। অদ্ভুত মানুষ। নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হবার রহস্যটা জেনে ফেলল। ইদ্রিস সাহেব বিনার বাবাকে চিঠির কারণটা জানিয়েছে। খামে ঘোরার আগে এই চিঠিটা বিনা পড়ে ফেলল। পাক জানাবে দুলা ভাই, আমার সালাম জানিবেন। পর সমাচার এই যে বিনার কলেজে যাওয়া একটি বিশেষ কারণে বন্ধ করিতে হইয়াছে। বিনা ইহাতে কিঞ্চিত মনে কষ্ট পাইয়াছে, কিন্তু ইহা ছাড়া অন্য কোনো উপায় দেখিলাম না। এখন আপনাকে কারণ বলিতেছি। জবেদ আলী নামক গফরগাঁয়ের জনৈক যুবকের সহিত
বিনার বিবাহের আলাপ হইয়াছিল। পাত্রপক্ষের, বিশেষ করিয়া পাত্রের, বিনাকে খুবই পছন্দ হইয়াছিল। একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে হইয়াছে। এখন কিছুটা সমস্যা দেখা দিয়েছে। উক্ত জোবেদ আলী প্রায়শই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায়। ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল। আজকাল ছেলেদের মতিগতি ঠিক নেই। একবার এসিড জাতীয় কিছু দিলে সর্বনাশের কোনো শেষ থাকিবে না। যাহা হোক, তাহার বিয়ে পরীক্ষা নিয়ে আপনি কোনো চিন্তা করিবেন না। আমি কলেজের প্রিন্সিপালের সহিত আলাপ করিয়াছি। তিনিও বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না। আগের মতো কলেজগুলি পার্সেন্টেজ নিয়ে ঝামেলা করে না। আপনার শরীরের হাল অবস্থা এখন কেমন? শরীরের যত্ন নিবেন। বিনাকে লইয়া অযথা চিন্তাগ্রস্ত হইবেন না। চিঠি পড়ে বিনার গা কাঁপতে লাগলো। কি সর্বনাশের কথা! ওই লোকটা তার পিছনে যায়। কই, সে তো একদিনও টের পায়নি। তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো? সে এখন কলেজে যাচ্ছে না ঠিকই, কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে। আগে জানলে তাও যেত না, ঘরে ঘরে বসে থাকতো। অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো। বিনাকে খুব বুদ্ধিমতী মেয়ে বলা ঠিক হবে না। সে যদি বুদ্ধিমতীই হতো, তাহলে সে চট করে বুঝে ফেলতো তাকে ঘটনাটা জানানোর জন্য ইদ্রিস সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিল। এ জাতীয় ভুল তিনি কখনোই করেন না। বিনা এবার বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল। আগের স্বপ্নের সেই ভয়গুলো সে আবার পেতে লাগলো। এবারের স্বপ্নে আরো সব কুৎসিত ব্যাপার ঘটতে লাগলো। এমন হলো যে ঘুমোতে যেতে পর্যন্ত সে ভয় পায়। হাসিনা বলল, কি হয়েছে তোর বলতো? বিনা ফ্যাকাশে হাসিয়ে দিয়ে বলল, কই কিছু না তো। তুই তো শুটকি হয়ে যাচ্ছিস, একদম শুকিয়ে চটি জুতা হয়ে যাচ্ছিস। তোর তো বিয়ে হবে না। এরকম শুকনা মেয়েকে কে বিয়ে করবে? গায়ে গোস্ত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না। ছেলেগুলি হচ্ছে বদের বদ, ছাটা মারি এদের মুখে। বিনার এবার বন্দি জীবন কাটতে লাগলো। মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে। বিনাও খাপ খাইয়ে নিল। সারাদিন 3 কামরার ঘরেই সময় কাটে তার। বাইরে বারান্দায় সে ভুলেও যায় না। বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে। তার ভয় হয় বারান্দায় দাঁড়ালে যদি লোকটাকে দেখে ফেলে। এত সাবধানতার পরেও একদিন দেখা হয়ে গেল। বারান্দায় কাপড় শুকাতে দেওয়া হয়েছে। হাসিনা বলল, বৃষ্টি এসেছে, কাপড়গুলো নিয়ে আয় তো বিনা। বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল। বাড়ির সামনের রাস্তাটার অপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে বিনার দিকে। মুখ হা করে তাকিয়ে আছে। দাঁড়িয়ে খানিকটা কুচু হয়ে আছে। বিনাকে দেখেই সে দ্রুত রাস্তা পার হয়ে এপাশে চলে এলো। হাত ইশারা করে কি যেন বলল। বিনা এবার চিৎকার করে ঘরে ঢুকলো। ঘন্টাখানেকের মধ্যে তার একদম জ্বর উঠে গেল 103। হাসিনা বলল, এটা কেমন কথা? লোকটা তো বাঘও না ভাল্লুকও না, তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? বিনা এবার বিড়বিড় করে বলল, জানি না আমি মামি, কেন অত ভয় লাগছে আমি জানি না। আপনি আমাকে ধরে বসে থাকেন। কেন? আমার কেমন যেন লাগছে মামি। ইদ্রিস সাহেব সন্ধ্যাবেলা ঘরে ফিরে সব শুনলেন, কাউকে কিছু বললেন না। সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন, বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন। রাত প্রায় 9:30টার সময় বললেন, একটা সুটকেসে বিনার কাপড় গুছিয়ে দাও তো। রাত 11টায় বাহাদুরবাদ এক্সপ্রেস। বিনাকে দেশের বাড়িতে রেখে আসি। হাসিনা হতভম্ব হয়ে বলল, আজ রাতে? ইদ্রিস সাহেব বিরক্ত হয়ে বললেন, আজ রাতে নয় কি পরশু রাতে? জাভেদ হারামজাদা বড় বিরক্ত করছে। আমি আর কয়দিন দেখছি। আজ রাতে যাওয়ার কি দরকার? কাল যাও, বিনার জ্বর। জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি? কাপড় তো তুমি গোছাবে, তোমার গায়ে তো জ্বর নেই। হাসিনা কাপড় গুছিয়ে দিলেন। তার স্বামীকে তিনি চেনেন, কথাবার্তা বলে লাভ নেই। বিনা 102.5 জ্বর নিয়ে বাহাদুরবাদ এক্সপ্রেসে উঠল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেই জ্বর বেড়ে হলো 104.5। ইদ্রিস সাহেব ছুটি নিয়ে যাননি। বিনাকে রেখেই পরদিন তাকে আসতে হলো। বিনা সপ্তাহখানিক জ্বরে ভুগে একদম কঙ্কালের মতো হয়ে গেল। মুখে রুচি নেই, যা খায় বমি করে ফেলে দেয়। রাতে তার ঘুম হয় না। প্রায় রাতেই জেগে জেগে সে কাটিয়ে দেয়। চোখের পাতা এক হলেই সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। এই সময় তার ভয়ের অসুখ হয়। সারাক্ষণ তার ভয় লাগে, কোনো কারণ ছাড়াই ভয় লাগে। বাতাসে জানালার পাট নড়ে উঠল। বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। সে আতঙ্কে একদম অস্থির হয়ে যায়, প্রচণ্ড ঘাম হয় তার।
বিনাদের এই বসতবাড়িটা খুবই পুরানো। বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন। অনেকটা জায়গা নিয়ে বাড়ি, পুরো জায়গাটা দেয়াল দিয়ে ঘেরা। সংস্কারের অভাবে দেয়াল জায়গায় জায়গায় অনেকটা ভেঙে পড়েছে। দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয়। একতলার তিনটা ঘর শুধু ব্যবহার হয়, দোতলার ঘর তালাবন্ধ থাকে। একটা ঘরে বিনার বাবা এমদাদ সাহেব থাকেন। প্যারালাইসিসের কারণে এই ঘর থেকে বের হবার কোনো উপায় নেই। অন্য ঘরে বিনা এবং বিনার দূর সম্পর্কের মামি মরিয়ম থাকেন। ঘরের কাজকর্ম করার জন্য বাতাসি নামের কম বয়সী একটা মেয়ে থাকে। তার চোখে অসুখ আছে, রাতে সে কিছুই দেখে না। বাড়িতে মানুষ বলতে এই চারটি প্রাণী। সন্ধ্যার পর থেকেই বিনার ভয় ভয় করে। দোতলার বারিন্দায় কিসের যেন শব্দ হয়, মনে হয় খড়ম পড়ে কেউ যেন হাঁটে। বিনা জানে ইঁদুর শব্দ করছে, তবুও তার ভয় কাটে না। দুর্বল নার্ভের কারণে হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে। সে ফিসফিস করে বলে, কিসের শব্দ মামি? মামি ঘরের কাজ করতে করতে নির্বিকার গলায় বলে, জানি না, মনে হয় ইঁদুরের শব্দ, তাই না মামি? অন্য কিছু হইতে পারে। অন্য কিছু কি? সন্ধ্যাবেলায় এর আর নাম নেওয়ার নাই মা। খারাপ বাতাস হইতে পারে। খারাপ বাতাস? কতদিনের পুরনো বাড়ি, উপরের ঘরগুলান খালি পইরা থাকে, কেউ বাতি দেয় না। ঘরের ভিত্তে বাতি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয়। বাতি দেয় না কেন? বাতি দিলেই তো হয়। কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি। আইসা দিমুনে, অহন ঘুমাও। বিনা শুয়ে থাকে, তার ঘুম আসে না। রাত যতই বাড়তে থাকে দোতলার ঘরের শব্দ ততই বাড়তে থাকে। সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গোঙানি। গভীর রাতে তিনি হাঁটুর ব্যথায় গোঙানির মতো শব্দ করে। সেই শব্দ বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয়, যেন বিনার বাবা নয়, অন্য কেউ শব্দ করছে। সে অন্য কেউ মানুষ গোত্রীয় কেউ নয়। এক ধরনের চাপা হাসিও তখন শোনা যায়। বিনাদের স্নানঘর মূল ঘর থেকে অনেকটা দূরে। স্নানঘর বিনার খুব প্রিয়। শ্যাওলাধরা দেয়াল ঘেরা ছোট্ট চারকোনার একটা জায়গা, ভেতরে চৌবাচ্চা আছে। স্নানঘরের ছাদটা ছিল টিনের। গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদটা উড়ে গেছে। সেই ছাদ এখনো ঠিক করা হয়নি। গোসলের সময় মাথার উপর থাকে খোলা, আর আকাশ দেখা যায়। ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়েছে চৌবাচ্চার পানিতে। মুখ ডোবালি চৌবাচ্চা থেকে আলো ঠিকরে পড়ে চারদিকে একদম সবুজ দেয়ালে। বিনার বড় ভালো লাগে। দুপুরবেলা বিনার অনেকখানি সময় কাটে এই গোসলখানায়। রোজই তার মনে হয় গ্রামের বাড়িতে এসেছে, ভালোই হয়েছে। রাতের তীব্র আতঙ্কের কথা তখন আর তার মনে থাকে না। এক দুপুরবেলা এই গোসলখানাতেই অস্বাভাবিক একটা ঘটনা ঘটল। বিনা তখন গোসল করছে। চারদিকেই শুনশান নীরবতা। ঘন নীল আকাশের ছায়া পড়ছে চৌবাচ্চায়। বিনার চমৎকার লাগছে। শরীরটা আগের মতো আর এখন দুর্বল লাগছিল না। সে আপন মনে খানিকক্ষণ গুনগুন করলো। বিনা এবার মাথায় পানি ঢাললো। পানি ঠান্ডা, শরীর কেঁপে উঠল। আর তখনই সে অদ্ভুত এক গন্ধ পেল। অদ্ভুত গন্ধ হলেও চেনা। এই গন্ধ সে আগেও পেয়েছে। বিনা আতঙ্কিত হয়ে অভিভূত হয়ে পড়ল। নির্জন গোসলখানায় এই গন্ধ কোত্থেকে এলো? পোড়া কাঠ কয়লার সঙ্গে মিশা নষ্ট দুধের মিশ্র গন্ধ। বিনা মগ ছুঁড়ে ফেলে গোসলখানার দরজায় আছড়ে পড়ল। দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে। আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না, এক মুহূর্তও না। আশ্চর্যের ব্যাপার, বিনা দরজা খুলতে পারল না। সিটকিনি নামানো হয়েছে। বিনা প্রাণপণে দরজা ধাক্কা দিচ্ছে, অথচ দরজা এক চুলো নড়ছে না, যেন কেউ তাকে আটকে ফেলেছে। বিনা চিৎকার করার চেষ্টা করছে, গলা দিয়ে শব্দ বেরোলো না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা এসে ধাক্কা দিল। দরজা তো নড়লই না, কোনো শব্দ পর্যন্ত হলো না। অথচ ঘরে অন্যরকম শব্দ হচ্ছে, যেন কি যেন একটা পড়ছে চৌবাচ্চায়। টুপটাপ শব্দ, বৃষ্টির ফোঁটার মতো। কি পড়ছে? কিসের শব্দ? বিনা হতভম্ব হয়ে দেখল টকটকে লাল বর্ণের রক্ত পড়ছে চৌবাচ্চায়। চৌবাচ্চার পানি ক্রমেই খোলা হয়ে যাচ্ছে। কে একজন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে গা থেকে। বিনা সেই দৃশ্য দেখতে চায় না। সে কিছুতেই উপরের দিকে তাকাবে না। সে জানে উপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে। এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যা অতীত, অভিজ্ঞতার অতীত। ভারী শ্লেষাজড়িত স্বরে কেউ একজন খোলা ছাদে বসে আছে। রক্ত পড়ছে তার গা থেকে। ডাকলো, বিনা, ও বিনা। শব্দ উপর থেকেই আসছে। কেউ একজন বসে আছে গোসলখানার দেয়ালে। সে বসে আছে, তাকে বিনা চেনে। না দেখলেও বিনা বলতে পারবে
এখানে কে বসে আছে? ও বিনা। বিনা? বিনা তাকালো। হ্যাঁ, ওই লোকটিই বসে আছে। তবে লোকটির মুখ পশুর মতো নয়। মায়া ভরা একটি মুখ। বড়, বড় দুটি বিষণ্ণ ও কালো চোখ। লোকটি পা ঝুলিয়ে বসে আছে। পা দুটি অস্বাভাবিক থ্যাকলানো। চ্যাপ চ্যাপ রক্তে সেই থ্যাকলানো পা বেয়ে চৌবাচ্চায় টলে রক্ত পড়ছে। লোকটি ভারী শ্লেষাজড়িত স্বরে ডাকলো, বিনা, ও বিনা। বিনা এবার জ্ঞান হারালো। আর তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে জামালপুর সদর হাসপাতালে। চোখ মেলে দেখলেও আরও অনেকের সঙ্গে বিছানার পাশে ইদ্রিস সাহেব বসে আছেন। তাকে টেলিগ্রাম করে আনানো হয়েছে। ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন, কি হয়েছে রে মা? বিনা এবার ফোপাতে ফোপাতে বলল, ভয় পেয়েছি মামা। ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললে, ভয় পাবারই কথা, ওই জংলা বাড়িতে আমার নিজেরই ভয় লাগে। আর তুই পাবি না? এখানে থাকার দরকার নেই, চল আমার সঙ্গে ঢাকায়। ঢাকায় গিয়ে আবার কলেজে যাওয়া আসা শুরু কর। ওই ছেলেটা আর তোকে বিরক্ত করবে না। বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিনা এবার চোখ বন্ধ করে ফেলল। ইদ্রিস সাহেব নিজেই মনে মনে বললেন, পায়ের ওপর দিয়ে ট্রাক চলে গেছিল, দুটা পা একদম থেতলে গেছে। হাসপাতালে নেওয়ার 18 ঘন্টা পর মারা গেছে। খবর পেয়ে দেখতে গেছিলাম। না দেখতে গেলে একটা অভদ্রতা হয়ে যায়। ইদ্রিস সাহেব কিছুক্ষণ চুপ করে বললেন, ছেলেটা খারাপ ছিল না বুঝলি, খামোখাই আজে বাজে সন্দেহ করেছি। অতি ভদ্র ছেলে। তোর কথা জিজ্ঞেস করলো, বেশ কয়েকবার জিজ্ঞেস করছিল তোর কথা। বিনার তখন খুব জানতে ইচ্ছে করলো যে আমার কথা কি জিজ্ঞেস করলো মামা, কিন্তু সে বলতে পারল না। ইদ্রিস সাহেব বললেন, ছেলেটার অ্যাক্সিডেন্টের খবরে তার অঞ্চলে পৌঁছাবার মাত্রই সেখানের সব লোক এসে উপস্থিত। হাজার হাজার মানুষ হাউমাউ করে কাঁদছে। দেখার মতো একটা দৃশ্য। বুঝলি না, আমরা মানুষের বাহিরেরটাই শুধু দেখি, অন্তর দেখি না। এটা খুব আফসোসের ব্যাপার। তোর যাতে ভালো জায়গায় বিয়ে হয়, এজন্য আমাকে কিছু টাকাও দিয়ে গেছে। না করতে পারলাম না। একটা মানুষ মারা যাচ্ছে, কি করে না বলি বল, ঠিক না? এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পছন্দের একটি উপন্যাসের নাম লিখে যান যেটি আমি পাঠ করতে পারি। আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।